হ্যালো ভালোবাসার মানুষজন, মহাজাল পরিবারে আপনাকে স্বাগতম। ম্যাজিক্যাল দুনিয়া সিজন 2 পর্ব 9। আমি হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। এতক্ষণে আমার মাথার মধ্যে অনেক প্রশ্ন বাসা বেঁধেছে, তবে আমি একটার উত্তরও খুঁজে পাচ্ছি না। যদি শুধু আমার কাছে এখন ড্রাকুলার মতো ক্ষমতা থাকতো, তাহলে আমার সকল প্রশ্নের সমাধান হয়ে যেত। প্রশ্ন জিনিসটা অনেক খারাপ লাগে, উত্তর না পাওয়া পর্যন্ত মন স্থির থাকে না। তারপরও আমাকে এখন স্থির থাকতে হবে। আমি চাচ্ছিলাম আম্মা কি করে সেটা জানার জন্য, কিন্তু সে এখন গভীর ঘুমে আছে। এখন জেসির ক্ষমতাটাও আমার কাছে থাকলে অনেক ভালো হতো। আমি ব্ল্যাক স্মিথের থেকে শুনেছিলাম একটা ডেভিল মেয়ে তার উপরে যে ক্ষমতা ব্যবহার করেছিল, সেটা দিয়ে সে তার মাথার সকল স্মৃতি দেখতে পেরেছিল। আর আমি শিওর সেই ডেভিল মেয়েটাই জেসি ছিল। আমার আম্মার উপরও শেষে একটা ক্ষমতা ব্যবহার করেছিল সে, কিন্তু সে মুহূর্তেই আমি তাকে আটকে ফেলি। ক্ষমতাটা এখন থাকলে আমি জানতে পারতাম আমার আম্মা কি করে এবং কোথায় যায়। আমি জেসির কাছ থেকে শুনতে পারিনি সে আমার আম্মার কাছ থেকে কি নিতে এসেছিল। ব্ল্যাক স্মিথের থেকে ব্ল্যাক সোর্ড নিয়ে গিয়েছিল, কিন্তু আমার আম্মার কাছে কি আছে সেটা আমি বুঝতে পারছি না। অনেক চিন্তায় আছে মনে হচ্ছে। না, ভাবছি ডেভিল কিং কি করতে চাচ্ছে। তুমি তো একটা সময় ডেভিল কিং ছিলে, তো ডেভিল কিং এর মতো চিন্তা করো। বিষয়টা এত সহজ নয়। আমি ডেভিল কিং থাকলেও এখন একটা ডেভিল কিং এর মতো ভাবিনি। ও, বুঝতে পেরেছি। প্রথমে ব্ল্যাক সোর্ড নিয়ে গেল, এখন আবার আম্মার কাছ থেকে তথ্য নিতে গেল কিছুর। কি বললে ব্ল্যাক সোর্ড? হ্যাঁ, আমি যেটা চিন্তা করেছি সেটা হলো অনেক ভয়ানক হবে। কেন? দ্য ন্যাক্রো সোর্ডের নাম শোনোনি তুমি? হ্যাঁ, ডেভিল কিং এর ক্ষমতা অর্জনের পর তার স্মৃতির মাঝে এটা সম্পর্কে কিছুটা উল্লেখ ছিল। হ্যাঁ, দ্য ন্যার্কো সোর্ডকে তৈরি করেছিল একজন ডিমেন যার নাম ছিল নুল, যাকে আগের দুনিয়ার সবাই ভয় পেত। কিন্তু আমার বাবা ওডিন সবাইকে একাত্র করে তো নুলকে হারিয়ে ব্ল্যাক হোলের মধ্যে ফেলে দিয়েছিল। হ্যাঁ, তাকে সহ তার তলোয়ার দ্য ন্যাক্রোসোর্ডকে ব্ল্যাক হোলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল। তো আপনি বলতে যাচ্ছেন এই ব্ল্যাক সোর্ড সেটাই? কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা তো একটা ব্ল্যাক সোর্ড এবং ব্ল্যাক ড্রাগনের সংমিশ্রণে তৈরি করেছিল। প্রথম ব্ল্যাক স্মিথ কালো ব্লেড, হ্যাঁ ছোট্ট এক টুকরা ব্লেড, এটা গুহার মধ্যে পেয়েছিল। আচ্ছা, তোমার অ্যাক্সিনে কি পুরো ঠিকঠাকই পেয়েছিলে? না, শুধু হাতলি পেয়েছিলাম, যেটার সাথে সামান্য ভাঙা ব্লেড ছিল। ব্ল্যাক স্মিথের সাহায্যে আমি সেটা ঠিক করেছি। তাহলে আমার মনে হচ্ছে ওই কালো ব্লেডটা ন্যাক্রোসোর্ডেরই ছিল। সম্ভব হতে পারে। আমি শুনেছি ব্ল্যাক সোর্ডের ক্ষমতা সেটা কোনো জিনিসের সংস্পর্শে আসলে সেটার ম্যাজিক পাওয়ার সহ জীবন্ত শরীরকে ভিতরে অ্যাবজর্ব করে নেয়। আমি এবার চিন্তিত ওইটা ন্যাক্রোসোর্ড। জ্যাক, আমাদের ব্যাপারটা স্বাভাবিকভাবে নেওয়া যাবে না। যদি ওটা সত্যি ন্যাক্রোসোর্ড হয়ে থাকে, তাহলে এই পুরো দুনিয়াকে সেটা গিলে ফেলতে পারবে, সবকিছুর একটা অন্ধকার রাজ্যে চলে যাবে। ন্যাক্রোসোর্ড সম্পর্কে আমার তথ্য অল্প, আমার আরো অধিক তথ্য লাগবে। এটা সম্পর্কে লোকই অনেকটা জানে, কিন্তু সমস্যা হলো লিম্বো ডাইমেনশন থেকে এখানে আসার পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, সমস্যা নাই, তাকেও খুঁজে বের করা যাবে। থর আর আমি বাসার মধ্যে ঢুকে আমাদের অন্ন আনা পণ্য আমার 2 বোনের হাতে দিয়ে দিলাম। তারা রান্না করছে আমাদের জন্য। আমি বর্তমানে ব্ল্যাক সোর্ড নিয়ে ভাবছি। ন্যাক্রোসোর্ড অনেক ভয়ঙ্কর একটা অস্ত্র, যেটা আমি নিজেও জানি। নুলের কাছে এরকম ক্ষমতা ছিল যে তখনকার ডেভিল কিংকে হাতের ইশারা দিয়েই মেরে ফেলতে পারত, কিন্তু ডেভিল কিংকে না মেরে সে নুলের গোলাম করে বানিয়ে রেখেছিল। নুলের শক্তির প্রধান উৎস হলো এই ন্যাক্রোব্লেড বা সোর্ড। ধারণা করা হয় পুরো দুনিয়ার অন্ধকার নিয়ে তৈরি করা হয়েছিল ন্যাক্রোসোর্ড। আর ন্যাক্রোসোর্ড যে ব্যবহার করবে তার মন এমনিতেই অন্ধকার থাকবে। তলোয়ারটা নিজে একটা মাইন্ড আছে, যার তাকে ব্যবহারকারীকে সে নিজের মতো কন্ট্রোল করতে পারে। যাই হোক, থরের এ নিয়ে অনেক বড় একটা ইতিহাস রয়েছে, সেটা আমি ওর চেহারা দেখেই বুঝতে পারলাম। ন্যাক্রোসোর্ডের কথা বলার পর থেকে ও ভয় কাঁপছে। জানি না ওর সাথে কি হয়েছিল, কিন্তু যাই হোক, ব্যাপারটা মোটেও ভালো না। আমরা খাবার খেয়ে বিশ্রাম নিলাম কিছুক্ষণ। থর ঘুমিয়ে পড়েছে রেস্ট নিতে নিতে। আমি ভাবছিলাম ড্রাকুলার হোটেল অথবা প্যালেসে যেতে, কিন্তু থরকে জাগিয়ে লাভ হবে না। তার চেয়ে আমি উঠে হাঁটতে লাগলাম। আমার বাসার স্মৃতিও আমার মনে নেই, তাই আমি ঘুরে ঘুরে প্রতিটা রুম দেখতে লাগলাম, যদিও এটা আমার বাসা। আমার 5টা বছর কেটেছে এখানে, তারপরও কিন্তু মনে নেই আমার। মনে হচ্ছে নতুন এসেছি এখানে। আমি দেখতে দেখতে একটা দরজা খুলে ফেললাম এবং নিচের দিকে এবং উপরের দিকে সিঁড়ি দেখতে পেলাম। উপরের দিকে ছাদ হবে আর নিচের দিকে সেটা দেখার ইচ্ছা আমার। নিচে একদম অন্ধকার, কিন্তু ভিতর থেকে আমি ম্যাজিক পাওয়ার দেখতে পাচ্ছি। আমার কোনো আলোর প্রয়োজন হয় না, বিভিন্ন ধরনের ম্যাজিক পাওয়ারের সংমিশ্রণে আলোকিত হয়ে গেছে।
সাধারণ চোখে আমি এগুলো দেখতে পারতাম না, কিন্তু যেহেতু আমার কাছে ড্রাগন ম্যাজিক সেন্স ক্ষমতাটা রয়েছে, তাই আমি ম্যাজিক দেখতে পারি। লোকের সাথে লড়ার সময় আমার এই ক্ষমতা আরেক লেভেলে চলে যায়, যেটার ফলে আমার ডান চোখ লাল হয়ে যায়, আর সেটা দিয়ে আমি আরো ভালো করে ম্যাজিক পাওয়ার দেখতে পারি। এখন আমি সাধারণ চোখে ম্যাজিক পাওয়ার দেখার ক্ষমতাটা নিয়ন্ত্রণ করতে পারি। আগে তো আমি সবসময় ম্যাজিক পাওয়ার দেখতে পেতাম, কিন্তু এখন আমার ডান চোখ লাল হয় তখনই শুধু ম্যাজিক পাওয়ার দেখতে পারি। আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। নিচে অনেকগুলো কাচের বোতল এবং একটা টেবিলে অসংখ্য টেস্ট টিউব রয়েছে, যেগুলোর মধ্যে অনেক ধরনের তরল উপাদান রয়েছে, যেগুলো থেকে ম্যাজিক পাওয়ার বের হচ্ছে। জানি না কি এগুলো, কিন্তু হয়তো কোনো দরকারি জিনিস হবে। আমি এখানে আর কিছুই দেখতে পাচ্ছি না। দুটো আলমারি, যেগুলোর মধ্যে রয়েছে কাচের বোতল এবং সেগুলো বিভিন্ন রঙের তরল দিয়ে ভরা, আর মাঝখানে একটা টেবিল যেখানে টেস্ট টিউবে ভরা। সাধারণ চোখে বোঝা যাবে না যে এখানে কোনো ম্যাজিক্যাল তরল আছে, যদিও আমার আগের চোখ দিয়েও আমি এটা দেখতে পারতাম না। এখন আমি আমার ম্যাজিক সেন্স ক্ষমতা ব্যবহার করি। আমি আবার ডান চোখ লাল হয়ে যায়। বিষয়টা দেখতে ভালো লাগে অনেকটা, আমার ভয়েরও বিষয়টা। তাছাড়া এখানে লাল চোখ দেখে ভয় পাওয়ার কেউ আছে বলে মনে হয় না। রুমটার মধ্যে আমি তেমন আর খুঁজে কিছু পেলাম না। আমার মনে হচ্ছে আমার আম্মা এগুলো তৈরি করেছে, কিন্তু এখানে আমি এসব তৈরির কোনো পণ্য দেখতে পারলাম না। আমি হঠাৎ মেঝে দিয়ে হাঁটার সময় কিছু একটা লক্ষ্য করলাম। একটা তক্তার উপরে পা দিলে সেটা থেকে শব্দ হয়, যেটা বাকিদের থেকে আলাদা। তাই আমি তক্তাকে ওঠানোর চেষ্টা করলাম। একপাশে কিছুটা জায়গা আছে তক্তা ওঠানোর। আমি সেটা দিয়ে হাত দিয়ে তক্তাকে মেঝে থেকে উঠিয়ে ফেললাম। নিচের দিকে নতুন আরেকটা রাস্তা বের হলো এবার, অনেকটা গুহার রাস্তা, আর এটা লোহার মই নিচের দিকে নেমে যাচ্ছে। অনেকটা গভীর হবে সেটা আমি অন্ধকারে দেখেই বুঝতে পারছি। নিচে কি আছে সেটা এখন নিচে গেলেই জানতে পারবো। তাই দেরি না করে আমি আস্তে আস্তে নামতে শুরু করলাম। অনেক অন্ধকার হয়, আমি কোথায় পা রাখছি সেটাও বুঝতে পারছি না। এভাবে মই দিয়ে নামা অনেকটা ঝুঁকিকর, তাই আমি আমার পায়ের নিচে একটা লাইট স্পেল ব্যবহার করে আলো বানিয়ে দিলাম। এবার অনেক স্পষ্ট দেখা যাচ্ছে আমি সেই অনেক আগে থেকে নেমেই যাচ্ছি, কিন্তু মই আর শেষ হচ্ছে না। এখানে এমন জায়গা কে বানিয়েছে সেটা আমি নিজেও জানি না, তবে আমার মনে হচ্ছে আমার আম্মা এদিকেই আসে। অনেক গোপনভাবে রাস্তাটা বানানো হয়েছে বলে কারো চোখে বাঁধেনি এতদিন, কিন্তু আমার কাছে ম্যাজিক সেন্সের ক্ষমতা আছে, তার উপরে ড্রাগনদের, তাই আমার চোখ ফাঁকি দিতে পারেনি এটা। আমি ওটা নিচে নামার পর মই শেষ হয়ে গেল এবং সামনে একটা দরজা দেখতে পেলাম। দরজাটা খোলার চেষ্টা করলাম, কিন্তু সেটা ম্যাজিকের সাহায্যে লক করা। আমি টানতে লাগলাম, তারপরও খোলার নাম নিচ্ছে না। কি আছে ভিতরে এটা দেখার কৌতূহল আমার বেড়ে গেল, কারণ ভিতর থেকে দরজার নিচ থেকে ম্যাজিক পাওয়ার আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমি। তাই আর দেরি করলাম না, আমি আমার হাতে অ্যাক্সোনিয়া নিয়ে নিলাম। অ্যাক্সোনিয়ার একটা ক্ষমতা রয়েছে যেটা অনেকটা ব্লেড সোর্ডের সাথে মিলে যায়। ব্ল্যাক সোর্ড ম্যাজিক পাওয়ার সহ পুরো জীবন্ত শরীরকে নিজের মধ্যে চুষে নেয়, কিন্তু অ্যাক্সোনিয়া ম্যাজিক পাওয়ার চুষে নিতে পারে। আমি অ্যাক্সোনিয়াকে হাতে নিয়ে সেটার ব্লেড দরজার সাথে ধরলাম এবং দরজাকে ম্যাজিক দিয়ে লক করা ছিল, সেটার ম্যাজিক পাওয়ার অ্যাক্সোনিয়া অ্যাবজর্ব করে নিল। এবার দরজা টান দেওয়ার পরেই খুলে গেল। ভিতরে ঢুকলাম আমি। প্রথমে অন্ধকার থাকলেও আমি রুমে পা দেওয়ার পর পুরো রুম আলোকিত হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি আশা করিনি এখানে আমি ইলেকট্রিসিটি দেখতে পাবো। সাধারণত ম্যাজিক দিয়েই সকল কাজ করা হয় এই নতুন দুনিয়াতে। এখানে সায়েন্সের কোনো মূল্য নেই। সায়েন্সকে হয়তো সবাই রূপকথার গল্প হিসাবে মনে করে। যাই হোক, একটা একটা ম্যাগনেটিক্যাল ফিল্ড দেখতে পেলাম আমি, যেটার সাথে বড় একটা কোষ, যেটাকে আমরা ব্যাটারি বলে থাকি, তা যুক্ত আছে এর সাথে। ম্যাগনেটিক ফিল্ডকে এরকমভাবে বানানো হয়েছে যে সেটা দেখতে অনেকটা চুম্বকের মতো। দুটো চুম্বক রয়েছে সেটার মধ্যে। চুম্বক বানানো অনেকটা সহজ। আমি চুম্বক দুটোকে দেখেই বুঝতে পারলাম দুটোই বানানো হয়েছে, আর চুম্বক বানানোর মূল উৎস হলো অ্যালেন। অবশ্য সেটা থরও পারবে, অবশ্য আমিও পারবো। আকাশ থেকে বিদ্যুৎ চমকানোর সময় কোনো উঁচু জায়গায় লোহার একটা বড় টুকরো বেঁধে রেখে আসতে হবে। যদি একটা ঠান্ডার লোহার উপরের উপর পড়ে তাহলে লোহার চুম্বক হয়ে যাবে। আমি এখানের চোষক দেখে বুঝতে পারলাম এখানে অ্যালেনের সাহায্যে নেওয়া হয়েছে। যাই হোক, চুম্বক দুটো একে অপরের সাথে সংঘর্ষে আছে একটা ম্যাজিক্যাল যন্ত্রের মাধ্যমে, আর তাতে তৈরি হচ্ছে ম্যাগনেটিক্যাল ফিল্ড। আর অনবরত সংঘর্ষের ফলে সেখান থেকে চার্জ তৈরি হচ্ছে, যেটা কোষের মধ্যে সংগ্রহ হচ্ছে। আর সেখান থেকে এই পুরো ঘরের মধ্যে 3টা বাল্ব জ্বলছে। আমি বাল্বগুলোকে সামনে থেকে দেখতে লাগলাম। এরকম প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছে বাল্বগুলোকে, কাঁচ দিয়ে চারপাশে ঢাকা হয়েছে এবং ভিতরে ফিলামেন্ট হিসেবে বাঁশের ব্যবহার করা হয়েছে। পৃথিবীতেও সর্বপ্রথম বাল্বের তৈরি হয়েছিল, সেখানে কার্বোনাইট বাঁশের ব্যবহার করা হয়েছিল।
আমি ফিলামেন্টকে দেখেই বুঝতে পারলাম না, তবে পাশে টেবিলে অনেক বাঁশ এবং কাচের গ্লাস পড়ে আছে। আমি সেটা দেখেই বুঝতে পারলাম এসব কিভাবে বানানো হয়েছে। আরেকটা টেবিলের উপরে একটা ফ্যান বানিয়ে রাখা হয়েছে, সেখানে ছোট্ট চুম্বক দিয়ে মোটর তৈরি করা হয়েছে এবং একই কার্বনাইট বাঁশ দিয়ে কয়েকটা তৈরি করা হয়েছে। কয়েলের চারিদিক দিয়ে 3টা চুম্বক রাখা হয়েছে, আর তাতে একটা সরু লোহার দণ্ড মাঝে দিয়ে দেওয়া হয়েছে। প্লাস্টিকের মতো পদার্থ দিয়ে পাখাগুলো বানানো হয়েছে। আমি সামনে এগিয়ে যাওয়ার পরে সেটা ঘুরতে লাগলো। অনেকটা ঠান্ডা বাতাস লাগলো। পুরো রুমটা বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পদার্থ দিয়ে ভরপুর। রুমের পুরো দেয়াল ভরা অনেক কিছুই লেখা। লেখা দেখে বুঝতে পারলাম আমার আম্মা এখানেই আসে। আমি এর আগেও আম্মার লেখা পড়েছি, তাই লেখা চিনতে সমস্যা হলো না আমার। আমার মনে হচ্ছে আম্মার আগের দুনিয়ার কথা মনে আছে। যেহেতু সে একজন মানুষ, তাই আগের দুনিয়ায় যত জ্ঞান তার আছে সে সেটার ব্যবহার করার চেষ্টা করছে এখানে। আমি সাধারণ জিনিসগুলোই দেখেছি শুধু। এরপর আরও অনেক কিছু তৈরি করা আছে এখানে। তৈরি করার থেকে তৈরি করা লাগবে এমন জিনিসই ভরা এখানে। অনেক কিছু অর্ধেক তৈরি করা আছে, হয়তো সেগুলো বানাতে সমস্যা হচ্ছে তার। আমি এখানে আর বেশিক্ষণ থাকলাম না, কারণ আমি বুঝতে পেরেছি আমার আম্মা কি করে আর কোথায় যায়। অবশ্য তার থেকে একসময় শুনে নেওয়া যাবে এটার সম্পর্কে, কিন্তু আজকের মতো এই পর্যন্তই। আমাকে আবার ড্রাকুলার কাছে যেতে হবে। আমি আবারও মই বেয়ে উপরে চলে আসলাম এবং সিঁড়ি দিয়ে বেসমেন্টের রুম থেকে বেরিয়ে আসলাম। এতক্ষণ থরও উঠে গেছে এবং আমার বোন এলেনের সাথে বসে গল্প করছে। এলিনকে দেখতে পাচ্ছি না। দুজন ভালোই হেসে হেসে গল্প করছে। আমি তাদের কাছে গিয়ে থরকে বলতে লাগলাম, থর, ভুলে গেছেন নাকি আমাদের ড্রাকুলার কাছে যেতে হবে? সেটা অন্য এক সময় যাওয়া যাবে। এখন তো লাঞ্চ করলাম, ডিনার করে কাল সকালে গেলেই ভালো হবে। ড্রাকুলা রেগে গেলে আমার দোষ নেই কোনো। আমি অন্যদিকে তাকিয়ে, ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছি, জরুরি কাজে তোমাকে নিয়ে যেতে বলেছে। ঠিক আছে, গডেস অফ থান্ডার, তাহলে অন্য সময় দেখা হবে। এখন তো পরিচয় হয়েই গেল, তাহলে দেখা হবে মাঝে মাঝে। জ্যাক, আজকেই আসলে ও চলে যাচ্ছ? আমি এতদিন আসতে পারিনি কারণ আমার স্মৃতি ছিল না। এখন চেনা হয়ে গেছে, মাঝে মাঝে আসবো। কিন্তু প্রথমে আমার কিছু কাজ করতে হবে। আমাদের সাহায্য লাগবে, শুধু বলবে। আমি জানি এখন তুমি অনেক শক্তিশালী, তারপরও কোনোভাবে সাহায্য করতে পারলে ভুলবে না তোমার বোন দুটো আছে। আমার শহর থেকে আমি বেরিয়ে গেলাম। এবার থরের সাথে উঠছি না, বরং নিজেই আমার আগুনের সাহায্যে উঠছি। এটাকে আমি নাম দিয়েছি একটা। নাম না দিলে কীরকম আজব লাগে, যেহেতু জেট অ্যাববই ফিলয় দিয়ে আকাশে উড়ে, তাই আমি এটাকে নাম দিয়েছি জেট স্কিল ক্ষমতা। ডান পা এবং তালু দিয়ে হাই স্পিডে আগুন বের করলে অনেকটা সুরসুরি লাগে। থর পুরো স্পিডে মিউনিরের সাহায্যে উড়ে যাচ্ছে, আর এদিকে আমি আর তার স্পিডের সাথে তাল মিলাতে পারছি না। আমার এই ক্ষমতাটা নিয়ন্ত্রণ করতে সমস্যা হচ্ছে অনেক, কারণ এক হাত এবং এক পা দিয়ে আগুন বের করলে আমার একটি সাইড নিয়ন্ত্রণ থাকে, কিন্তু অন্যটা থাকে না। অন্যটা নিয়ন্ত্রণে না থাকার ফলে আমি বাম সাইডের দিকে বেশি হেলে যাচ্ছিলাম। এতে আমার স্পিডের সাথে দিক নিয়ন্ত্রণটা কষ্ট হয়ে যাচ্ছে। আমার মাথায় হঠাৎ অনেকটা বুদ্ধি আসলো। আমি এর আগে আমার গড হ্যান্ডকে ব্যবহার করেছিলাম, কিন্তু তাতে কোনো ফল আসেনি। কিন্তু পিঠের 5টা হাতকে যে কোনো আকৃতি দিয়ে কন্ট্রোল করতে পারি। একদম যে কোনো আকৃতি দিতে পারি আমি। শুধু আমাকে সেই জিনিসটার আকৃতি সম্পর্কে ভাবতে হবে। আমি গড হ্যান্ডকে এর আগেও ব্যবহার করেছিলাম আমার ডানার আকৃতি দেওয়ার জন্য, তবে সেটার কোনো কাজ হয়নি। ডানা বানালেও সেটা উড়তে সাহায্য করেনি আমাকে, শুধু দেখতেই ভালো লাগে। কিন্তু আমি আবার আমার উড়াটা নিয়ন্ত্রণ করার একটা বুদ্ধি পেয়েছি। পৃথিবীতে উড়োজাহাজ তৈরি হতো 2 সাইডে 2টো পাখা সহ। অবশ্য প্লেনের মডেলটা পাখির ডানাকে দেখেই বানানো হয়েছিল। প্লেনের ডানা প্লেনকে নিচে থেকে উড়তে এবং ভারসাম্য নিয়ন্ত্রণ রাখতেই ব্যবহার হয়। তাছাড়া সেখানে আসল কাজ ফিউয়েলের থেকে হয়ে থাকে। যাই হোক, আমি সেটার করতে পারি এখন। আমি যদি আমার এই জেট ক্ষমতার সাথে গড হ্যান্ড দিয়ে ডানা বানিয়ে ব্যবহার করি, তাহলে আমি আমার শরীরের নিয়ন্ত্রণ ঠিক করতে পারবো। দেরি না করে আমি আমার পিঠ থেকে 2টো হাত বের করলাম। 2টো হাত দিয়েই 2 সাইডে বড় বড় 2টো ডানার আকৃতি দিলাম। এত লম্বা এবং বড় ডানা কারো হয় না, আর আমার ডানা পাখির পালকের মতো দেখতে হয়। স্বচ্ছ সাদা ডানা তৈরি হয় গড হ্যান্ড থেকে, যেটার এক পাশে থাকে ওই পাশ কিছুটা দেখা যায়। যেহেতু আগের দুনিয়ায় আমি ডানাকে নিয়ন্ত্রণ করেছি, তাই 2টো হাত দিয়ে ডানা বানিয়ে সেগুলো নিয়ন্ত্রণ করার কষ্টকর হলো না। আমি ভেবেছিলাম আমি এই ডানা দিয়েই উঠতে পারবো, কিন্তু এই রিয়েলিটিতে সেটা কাজ হয় না। আমি এবার আমার ডান হাত এবং পায়ের তালু থেকে আরও স্পিডে আগুন বের করতে লাগলাম। সেটা আমাকে আরও স্পিডে সামনে পাঠাচ্ছে। আর 2টো ডানা বানানোর ফলে এবার আমার দিক নিয়ন্ত্রণ থাকছে। আমার আর কোনো সমস্যা হচ্ছে না।
থরকে আমি আমার অ্যাট্রিবিউশনের আগুনের পুরো স্পিডও ধরতে পারলাম না। থর আমার পাশে এসে বলতে লাগলো, কি হলো, হাঁপিয়ে গেলে নাকি? আপনাকে ধরা আমার পক্ষে সম্ভব নয়। আপনার মিউনির এক ডাইমেনশন থেকে আরেক ডাইমেনশনে আলোর বেগ থেকে 10 গুণ দূরত্বে চলাচল করতে পারে, আর সেখানে আমি কিছুই না। তোমার কাছে তো একটা অস্ত্র রয়েছে, সেটার সঠিক ব্যবহার তুমি জানো না। কি সেটা? অ্যাক্সোনিয়া। শুধু ডাইমেনশন পোর্টালের জন্য ব্যবহার করা হয় না, বরং ডাইমেনশন স্পেস ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। কিভাবে সেটা? একটা ড্রাকুলা আমাকে বলেছিল, যখন ওর হোটেলটা তোমার থেকে অন্য জায়গায় চলে যায়। এই প্রশ্নটা আমারও, তার হোটেল কিভাবে অন্য জায়গায় গেল? ড্রাকুলার কাছে তার পুরো হোটেলকে টেলিপোর্ট করার ক্ষমতা রয়েছে। তুমি যখন পোর্টাল তৈরি করলে তখন সেখানে অ্যাক্সোনিয়ার সাহায্য একটা ডাইমেনশন স্পেস তৈরি হয়েছিল। তুমি তখন সেখানের চিত্র সঠিকভাবে মনে করবে, সেখানে টেলিপোর্ট হয়ে যাবে। আপনার কথা আমি বুঝতে পারিনি। আচ্ছা, তাহলে জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, তবে প্রথমে নিচে নামতে হবে। আমি নিচে নেমে গেলাম থরের সাথে। তারপর থর আমাকে বলতে লাগলো, এবার একটা স্লাইস দিয়ে একটা পোর্টাল তৈরি করো। হ্যাঁ, আমি পোর্টাল তৈরি করলাম লিম্বুতে যাওয়ার জন্য। এবার তুমি মনে মনে লেম্বুর কথা ভাববে না। যেহেতু তুমি পোর্টাল তৈরি করেছো, তাই তুমি সেখানে কথা ভাববে যেখানে তোমাকে পাঠিয়ে দিবে। আচ্ছা, আমি ওই পাশের গাছের উপরে যাওয়ার কথা ভাবছি। আচ্ছা, এবার যেখানে স্লাইস দিয়েছিলে সেখানে আরেকটা স্লাইস দিয়ে প্লাস চিহ্ন করো। এতে তোমার জন্য ডাইমেনশন স্পেস তৈরি হবে এবং সেটা তোমাকে তোমার ভাবনার জায়গায় টেলিপোর্ট করে নিয়ে যাবে। থরের কথা আজব লাগলো, তারপরও চেষ্টা করে দেখলাম। আরেকটা স্লাইস দিয়ে প্লাস বানালাম। তখন গাঢ় মাটি কালারের আরও একটা রং ছিল, কিন্তু এবার পোর্টালে নীল রঙের হয়ে গেল। আমি ঢোক গিলে সেটার ভিতরে ঢুকে পড়লাম এবং বের হলাম সোজা আকাশের উপর থেকে। নিচের দিকে পড়তে লাগলাম। নিচে থর দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সেখান থেকে পোর্টালে ঢুকেছি, আমি তার উপর থেকে বের হয়েছি। আমি এবার জেট ক্ষমতার ব্যবহার করলাম না, বরং 5টা হাত বের করলাম পিঠ থেকে এবং তাদেরকে আমি নিচে পড়ার আগে আমার পায়ের নিচে মেজের মতো বানিয়ে নিলাম। হাতগুলো মাটিতে পড়ার আগেই আমি একটা লাফ দিলাম। এতে করে আমার স্পিড পুরো স্বাভাবিক হয়ে গেল লাফ দেওয়ার ফলে, এবং আমি থরের সামনে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলাম। এভাবে যত উপর থেকেই পড়ি না কেন, নিচে আমার তৈরি গড হ্যান্ডের মেঝে স্পর্শ করার আগেই আমি যদি লাফ দেই, তাহলে আমার কাছে মনে হবে আমি 1 ফিট উচ্চতা দেখে লাফ দিয়েছি। যাই হোক, এটা অনেক ক্ষতিকর। একটু এদিক সেদিক হলেই শেষ। মনে হচ্ছে তোমার ট্রেনিংয়ের প্রয়োজন এটা নিয়ে, কিন্তু প্রথমবারে যে করতে পেরেছ এটাই অনেক। হ্যাঁ, তবে আমি বুঝতে পারছি না ড্রাকুলা এটা ব্যবহার করেছিল কিভাবে। আমি তো তখন ডাবল স্লাইস দিয়েছিলাম না। তুমি কি জানো না, আগের দুনিয়ায় 11টা ডাইমেনশন ব্লেড ছিল, ঠিক অ্যাক্সোনিয়ার জন্য, আর 11টা এক এক দুনিয়ায় এক একজনের কাছে সুরক্ষিত ছিল। হ্যাঁ, ড্রাকুলার কাছে মনস্টার ওয়ার্ল্ডের ব্ল্যাক সোর্ড লুকায়িত রয়েছে। ও, ড্রাকুলাকে দুটো স্লাইস দিতে হয় না, সে লুকারিয়ের সাহায্যে অনেক ভালোভাবে করতে পারে, আর তার শুধু একটা স্লাইসই প্রয়োজন হয়। এখানে বুঝতে পারছি কিভাবে ড্রাকুলা আগের রিয়েলিটি ধ্বংসের আগেই লিম্বুতে যেতে পেরেছে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, যদি তার কাছে অ্যাক্সোনিয়ার মতো ডাইমেনশন ব্লেড থাকে, তাহলে সে তো এখানে অনেক আগেই আসতে পারত। সেটা করলো না কেন? ডাইমেনশন ব্লেড যেটাকে বলা হয়, সেটা 11টা এক একটা ক্ষমতা রয়েছে এবং সেই ক্ষমতা তাদের রিচার্জ করতে হয়। আমাদের অ্যাসগার্ডেও এটা ছিল, যেটার নাম ছিল হোফাল্ড। সেটা হাই মডেলের কাছে ছিল। বাইফ্রস্টের ব্রিজ নিয়ন্ত্রণ করা হতো সেটা দিয়ে। সেটা তার ব্যবহারকারীকে একরকম ক্ষমতা দিত, সে পুরো দুনিয়ার সবাইকে দেখতো এবং শুনতে পারবে, কিন্তু এর বদলে ব্যবহারকারী সমস্ত জীবন তলোয়ারকে দিয়ে দিতে হতো। ঠিক বাকি তলোয়ারদের ব্যবহার করার জন্য কিছু প্রয়োজন হয়, এটা তো আমি জানতাম না। হ্যাঁ, যেমন তোমার অ্যাক্সোনিয়া, এটা চাঁদের আলো থেকে তার ক্ষমতা গ্রহণ করে এবং সেটা ব্যবহার করে। যদি তুমি রাতে চাঁদের আলোর নিচে অ্যাক্সোনিয়া ব্যবহার করো, তাহলে সেটা অনেক ভয়ানক হবে। আর ড্রাকুলার লুকারিও, সেটার নাম দ্য ব্ল্যাক সোর্ড। সেটার জন্য মানুষের রক্ত প্রয়োজন হয়। মানুষের 1 ফোঁটা রক্তের মাধ্যমে একবার ডাইমেনশন স্লাইস ব্যবহার করা যায়, আর রক্ত না থাকলে সেটা ব্যবহার করা যাবে না। ড্রাকুলা সেটা ব্যবহার করতো না। তার জীবন পৃথিবীর ইংল্যান্ডে ভালোই যাচ্ছিল, তবে ভয়ানক কিছু একটা হবে সেটা সে আগেই বুঝতে পেরেছিল তার টেলিপ্যাথিক ক্ষমতার মাধ্যমে। তাই সে তাড়াতাড়ি করে একজন মানুষের থেকে কিছুটা রক্ত লুকারিকে দিয়ে তার পুরো হোটেলকে টেলিপোর্ট করে লিম্বুতে নিয়ে যায়। এখন আমি পুরো কাহিনী বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে চলুন ড্রাকুলার কাছে যাওয়া যাক। হ্যাঁ, থরের কাছ থেকে অনেক কিছুই জানতে এবং শিখতে পেরেছি, অবশ্য জ্ঞানী শক্তি।
যার যত জ্ঞান আছে সে ততই শক্তিশালী। আমি এতদিন কিছুই জানতাম না বলে এসব করতে পারবো এটা ভাবিনি কখনো, কিন্তু থরের সাহায্যে এখন নতুন কিছু জানতে পারলাম। এটা আমাকে ভালোই সাহায্য করবে সামনে। এবার আমি উড়ছি না, বরং থরের হাত ধরেছি আমার পিঠ থেকে একটা গড হ্যান্ড বের করে। অনেকটা বলা যায় আমি ঝুলে আছি, মনে হচ্ছে আমার পিঠের সাথে কেউ দড়ি দিয়ে বেঁধে রেখেছে। থর এত স্পিডে উড়ে যাচ্ছে যেটার কারণে আমি কিছুই দেখতে পাচ্ছি না। মিউনিরের এত স্পিড আমি আজকে ভালোভাবে বুঝতে পারলাম। আমাদের এই নতুন দুনিয়ার আকার অনেক বড়। পৃথিবীর ভাষায় বললে এটা অনেক বড় একটা গ্রহ। পৃথিবীর আকারের থেকে 20 গুণ বড় একটা গ্রহ, যেটার মধ্যে এতদিন 3টা রাজ্য ছিল। রাজ্যগুলোর সবচেয়ে ছোট শহরগুলো অনেক বিশাল সাইজের, কিন্তু সেগুলো ক্যাপিটালের তুলনায় অনেক ছোট। যাই হোক, এত বড় গ্রহের ঘূর্ণন দিকে থরের কিছু মুহূর্ত লাগবে যদি থর তার মিউনিরের পুরো স্পিডে উড়ে। তারপর এখন যেভাবে উঠছে সেভাবে মনে হচ্ছে 1 ঘন্টা লাগবে পুরো গ্রহ একবার ঘুরে আসতে। আমাদের বেশিক্ষণ লাগলো না ড্রাকুলার হোটেলে পৌঁছতে। আরও আগে থরের হাত ধরে আসলে হয়তো আরও আগে চলে আসতাম। ড্রাকুলার হোটেলটা বিশাল একটা জঙ্গলের মাঝখানে অবস্থিত, যেটাকে দেখা যাবে না পাশ থেকে। আমি এবং থর ঢুকে পড়লাম ড্রাকুলার নতুন প্যালেসে। জানি না সে আমাকে কি বলবে। আমি ড্রাকুলার হোটেলে পৌঁছে গেলাম। একদম বনের মাঝখানে তার হোটেলটা অবস্থিত রয়েছে বর্তমানে। বনটা পুরো একটা রাজ্যের 20-30টা শহরের সমান হবে, আর তার ঠিক মাঝখানে ড্রাকুলার হোটেল টেলিপোর্ট হয়ে এসেছে। আমি বুঝতে পারছি না এখানে যে রাজ্য তৈরি করবে কিভাবে। কেউ উড়ে না আসলে বনের মধ্যে নিশ্চিত হারিয়ে যাবে। ড্রাকুলার প্ল্যান কি আমি বুঝতে পারছি না। তার মাথায় কি আছে সেটা তো আমি তার সাথে কথা বলেই বুঝতে পারবো হয়তোবা। আপাতত আমি হাঁটতে লাগলাম, আবারও থরের সাথে সবগুলো রুম চেক করতে লাগলাম। অনেক বড় হোটেলটা, আর রুমের সংখ্যাও অধিক, তাই খুঁজতে খুঁজতে সমস্যা হচ্ছে। হোটেলটা চারিদিক দিয়ে উঁচু বানানো হয়েছে, তবে মাঝখানে অনেকটা অংশ নিচু। যেখানে আমি লিম্বু ডাইমেনশনে ট্রেনিং করেছিলাম সেখানে ঘাসের একটা মাঠ আছে, সুন্দর একটা বাগানও আছে, কয়েকটা বিশাল গাছ আছে এবং একটা সুন্দর পুকুরও রয়েছে। আমি ভাবলাম সেখানে হয়তো ড্রাকুলা আছে, তাই আমি সোজা সেখানে চলে গেলাম থরের সাথে করে। যেহেতু থর এখানে অনেকটা সময় কাটিয়েছে লিম্বুতে, তাই পুরো এই হোটেলটা তার চেনা হয়ে গেছে। থর আমাকে সেই মাঝখানের ফাঁকা মাঠে নিয়ে গেল। আমি মাঠের বাগানের একপাশে প্রিন্সেস এলিনাকে দেখতে পেলাম, কিন্তু ড্রাকুলার কোনো খবর পেলাম না। আমি প্রিন্সেসের কাছে গিয়ে এগিয়ে গেলাম। প্রিন্সেস কাঁদছিল বাগানের পাশে দাঁড়িয়ে। প্রিন্সেসকে কি বলবো বুঝতে পারছি না আমি। আমাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরলো। কিছু বলার মতো খুঁজে পেলাম না। এরকম মনে হচ্ছে ড্রাকুলা কিছু করেছে ওর সাথে, হয়তো খারাপ কিছু। কিছু কি হয়েছে প্রিন্সেস? কত কিছু হয়েছে। তুমি কিছু করলে না যখন এই শয়তানটা আমাকে নিয়ে আসলো? এটা বলে অ্যানা কাঁদছে। প্রিন্সেস কি হয়েছে বলুন আমাকে, এভাবে না কেঁদে। ওই মনস্টারটা আমাকে সবটা সময় এটা বলে আবার কাঁদতে লাগলো। খারাপ কিছু করেছে? আমাকে তার রাজ্যের রানী বানানোর জন্য জোর করছে। আমি সবটা সময় না বলে দিয়েছি, কিন্তু তারপরও আমার উপর বিভিন্ন ধরনের আজব ম্যাজিকের ব্যবহার করছে। ও এই ব্যাপার। হ্যাঁ, আমি এখানে থাকতে চাই না জ্যাক, তুমি আমাকে নিয়ে যাও এখান থেকে। আমার মনে হয় না পুরো একটা রাজ্য আমাদের উদ্ধার করতে আসলেও আমরা ড্রাকুলার থেকে বাঁচতে পারবো। আর ড্রাকুলা খারাপ কোনো লোক না। তুমি তাকে চিনো? হ্যাঁ। তাহলে তাকে বলো আমাদের ছেড়ে দিতে। মনে হয় না সেটার প্রয়োজন হবে। প্রথমে শুনি ও কি বলে। আমি প্রিন্সেসের সাথে কথা বলছিলাম আর তখনই ড্রাকুলা চলে আসলো। ড্রাকুলা আমার কাছে এসে আমার কাঁধে হাত দিল এবং সাথে সাথে আমরা দুজন টেলিপোর্ট হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম না কোথায় আসলাম, কিন্তু মনে হচ্ছে কোনো রুমের মধ্যে আমরা আছি। রুমের মধ্যে একটা সোফা, একটা ফ্রিজ, একটা টেলিভিশন এবং সোফার উপরে বসে আছে আমার ডেভিল সত্তা, যার সাথে লিম্বুতে দেখা হয়েছিল ড্রাকুলার অ্যাসগার্ড নামক হোটেলে। ডেভিল সত্তার কাছে পপকর্ন, সেটা সে খাচ্ছে এবং টেলিভিশন দেখছে। আমি টিভি দেখে অনেকটা অবাক হলাম, বেশি অবাক হলাম, কারণ সেটা চলছে এবং সেটার জন্য নতুন দুনিয়ার দৃশ্য দেখা যাচ্ছে। মূলত টিভিতে আমার এবং লুকের ফাইটের দৃশ্য চলছিল। কিভাবে চলছে সেটা আমি বুঝতে পারছি না, তবে এটা জানার ইচ্ছা আমার হচ্ছে। আমাকে এটা কোথায় আনলেন এবং এখানে আমার লড়ার দৃশ্য কিভাবে টিভিতে চলছে? দুনিয়াতে পা রাখার পর থেকে অনেক কিছু হয়েছে। নতুন দুনিয়া সম্পর্কে সবকিছু জানতে পেরেছি তোমার ব্রেনে থাকা জ্ঞান থেকে, এবং সেটাকে আমি নতুনভাবে কাজে লাগিয়েছি। যেহেতু ম্যাজিক্যাল এই দুনিয়াতে সায়েন্সের কোনো অস্তিত্ব নেই, তাই আমি ম্যাজিক এবং সায়েন্সের মাধ্যমে কিছু আবিষ্কার করেছি এই লিম্বুতে এসে। ও তাহলে এটা লিম্বু ডাইমেনশন। হ্যাঁ, আমার থাকারও একটা জায়গার প্রয়োজন ছিল। আমি যেহেতু স্বাধীন হয়ে থাকতে চাই, আমার সেটার জন্য এই লিম্বুই আমার জন্য পারফেক্ট জায়গা। আমার থাকার জন্য ড্রাকুলা এই জায়গাটা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা লিম্বু ডাইমেনশন।
আমি এখানেই আমার অনেকটা সময় কাটিয়েছি, এতে করে দুনিয়াতে আমার সময়টা বেঁচে গেছে। আমি আমার সব কাজ দ্রুত করতে চেয়েছি, তাই আমার সকল গবেষণা এখানেই করতে হয়েছে। কিরকম গবেষণা? টিভিতে দেখতেই পারছো তোমার লড়াইয়ের দৃশ্য, যেটা রেকর্ড হয়ে আছে। এটা রেকর্ড করা হয়েছে আমার এই ম্যাজিক্যাল ড্রোনের সাহায্যে, যেটা আমি সায়েন্স এবং ম্যাজিক্যাল সংমিশ্রণে বানিয়েছি। যেহেতু এটা সামান্য ম্যাজিকের পাওয়ারের সাহায্যে চলে, তাই আমি পুরো 2 কোটি ড্রোন বানিয়েছি, যেটা পুরো দুনিয়াতে ছড়িয়ে আছে এখন। 2 কোটি ড্রোন? এত ড্রোনের জন্য তো মারাত্মক পরিমাণ ম্যাজিক পাওয়ার প্রয়োজন হবে। হ্যাঁ, সেটা সত্য, তবে সেটার জন্য ব্যবস্থা নিয়েছি। আমি সেগুলোকে সোলার প্যানেল ব্যবহার করেছি, যেটা সূর্য থেকে আসা ম্যাজিক পাওয়ার অ্যাবজর্ব করবে। সবচেয়ে অবাক করার বিষয়, 1 মিনিট পাওয়ার অ্যাবজর্ব করার পর একটা ড্রোন 2 দিন চলতে পারবে। তাহলে আপনার এই ড্রোন এরসাকেও ছিল? হ্যাঁ। আচ্ছা, একটা কথা, আপনি এরসাকে কিভাবে প্রবেশ করলেন? আমার জানা মতে সেখানে রানীর আদেশ ছাড়া কেউই প্রবেশ করতে পারতো না। আমি যখন তোমার হার্ট বের করেছিলাম, তখন তোমার সকল স্মৃতিও তোমার নিজের মধ্যে ট্রান্সফার করে নিয়েছিলাম, যার কারণে এই নতুন দুনিয়া সম্পর্কে জানতে আমার সুবিধা হয়। আর সেটা থেকে জানতে পেরেছি এরসাক, যেটা আগের দুনিয়ায় হ্যাভেন, সেটার সুরক্ষা অনেকটা আগের দুনিয়ার আন্ডারওয়ার্ল্ডের মতো, যেখানে ডেভিল কিং এর আদেশ ছাড়া কেউই আন্ডারওয়ার্ল্ডে প্রবেশ করতে পারতো না। তো কিভাবে ঢুকলেন? তোমার জানা উচিত, কারণ তুমি নিজেই ডেভিল কিং ছিলে, আর আন্ডারওয়ার্ল্ডে প্রবেশ করার সময় উপায় সম্পর্কে তোমার জ্ঞান আছে। আমি বুঝতে পারছি না, এসব বিষয়ে আমার মনে পড়ছে না। আন্ডারওয়ার্ল্ডে ডেভিল কিং এর আদেশ ছাড়া প্রবেশ করা যেত, সেটার জন্য নিজের জীবন দান করতে হতো। এবার তো মনে পড়েছে। হ্যাঁ, তবে সেটার জন্য কাকে ব্যবহার করেছেন? আমার নিজের ক্লোনকে। আমি আমার শরীর থেকে একটা ক্লোন তৈরি করেছি, যেটা নিজের জীবন ত্যাগ করে এরসাকের গেট খুলেছিল। আমি প্রথমে শিওর ছিলাম না, তবে এরসাক আগের আন্ডারওয়ার্ল্ডের মতোই। ও এখন বুঝতে পেরেছি। তাহলে আমাকে এখানে আনলেন কেন? দেখো, আমি চাচ্ছি প্রিন্সেস এলিনা নিজেই রাজি হোক আমার রাজ্যের রানী হওয়ার জন্য। কিন্তু আপনি এটার জন্য প্রিন্সেস এলিনাকে সিলেক্ট করলেন কেন? কারণ তার মাঝে স্পেশাল কিছু আছে। আমার যতদূর জানা, এই দুনিয়া আমি একজন যার কাছে ভ্যাম্পায়ার গড এবং উপাধি রয়েছে, আর প্রিন্সেস এলিনা হবে দ্বিতীয়, সে এই উপাধিটা পাবে। তাহলে আমি এখানে ভ্যাম্পায়ার রাজ্য বানাতে চাচ্ছেন? সেটার জন্য তো ইগদ্রোলিয়া দখল করলেই হতো। উফ, আমি কোনো ভ্যাম্পায়ার রাজ্য না, বরং আমাদের পৃথিবী আবার এখানে তৈরি করতে চাচ্ছি, যেটা পুরো পৃথিবীর মানচিত্রের মতো হবে। এটা কি সম্ভব? অবশ্যই। এবং আমি নিশ্চিত সেটাকে এলিনার রানী এখানে অনেক সুন্দর করে কন্ট্রোল করতে পারবে। এটার জন্য একটা মানুষকে খুঁজলে ভালো হতো না? যেহেতু মানুষের রাজ্য করতে চাচ্ছেন, কিংবা নিজেই করতে পারতেন সেই কাজ। রাজ্য পরিচালনা অনেক বেকার একটা কাজ। আমি রাজার আসন সেটার জন্যই ছেড়ে দিয়েছিলাম লোটাসের। হ্যাঁ, অনেক বাজে একটা কাজ। আমি ড্রাকুলার সাথে কথা বলে অনেক কিছু জানতে পারলাম। তার বয়স আমাদের থেকে অনেক, কারণ আমার আগের 2 ডেভিল কিংকে সে নিজ চোখে দেখেছে এবং তাদের সাথে লড়েছেও। আর সে মানুষের ব্লাডের সাহায্যে তার বয়স এবং ক্ষমতা ঠিক রেখেছে। তাছাড়া সে এখানে পৃথিবী বানাতে চাচ্ছে, কারণ তাতে তারই লাভ হবে। তবে তার মূল উদ্দেশ্য কি সেটা আমার এখনো অজানা। সে ক্লোন স্পেল ব্যবহার করতে পারে। এটা অনেক ভয়ঙ্কর স্পেল, যেটা ডেভিল কিংদের কাছে এবং অ্যাঞ্জেল কিংদের কাছে থাকতো। একটা সময় আমার কাছেও ছিল, তবে আমি সেটা ব্যবহার করতে পারিনি। যাই হোক, আপাতত আমি ড্রাকুলার কথা শুনতে চাই। তার বিরুদ্ধে যাওয়ার মতো ক্ষমতা আমার নেই, আর তার কথা শুনে মনে হচ্ছে না সে খারাপ লোক। শুধু দেখা যাক সামনে কি হয়। আচ্ছা ড্রাকুলা, তাহলে আমি কি করব এখন? আমি প্রিন্সেসে যতবার প্রপোজাল দিয়েছি, রানী হয়ে সে যাওয়ার জন্য মানা করেছে, এবং তার জন্য তার উপরে মাইন্ড কন্ট্রোলের অনেক স্পেল ব্যবহার করেছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। আমার টেলিপ্যাথি ক্ষমতা দিয়ে আমি তার মনের কথা শুনতে পাই, যেখানে সে সবসময় তোমাকে নিয়ে ভাবছিল। আমি বুঝতে পারলাম তাকে রাজি করানোর জন্য তোমাকেই প্রয়োজন। আমি প্রিন্সেসকে বলেও সে এখানে রানী হওয়ার জন্য রাজি হবে না, সেটা আমি একটু আগে তার মনের কথা শুনে বুঝতে পেরেছি। ও, তাহলে কি করব আমি এখন? আমি তোমাকে আমার রাজ্যের রাজা বানাবো এবং তোমার সাথে প্রিন্সেসের বিয়ে দিয়ে তাকে রানী বানাবো। এটা কোনো কথা? আমি রাজা হব না। রাজা হওয়ার কোনো কোয়ালিটি আমার মধ্যে নাই। তাহলে কি আমাকে বিয়ে করতে বলতেছো? মনে হয় না আমার বয়স শুনে সে রাজি হবে। না না, সেটাও করতে হবে না। তার চেয়ে আমি আপনাকে বুদ্ধি দিই একটা। হ্যাঁ, আমাকে হালকা পিটাবেন আপনি, আর প্রিন্সেসকে গ্রেভিটি স্পেলের মাধ্যমে রাখবেন, যাতে করে সে কিছু বুঝতে না পারে। আমাকে বাঁচানোর জন্য হয়তো সে রানী হওয়ার জন্য রাজি হয়ে যাবে। যদি না হয়, সেটা আমি জানি না।
তবে আপনি নিশ্চয়ই তার মনের কথা জেনেছেন। যদি আমি তার মনের মধ্যে থাকি তাহলে নিশ্চয়ই রাজি হবে। যাক, তাহলে তোমাকে পিটানোর একটা সুযোগ পেয়েছি। আমি ভাবছিলাম এরকম সুযোগ হয়তো হবে না। ধন্যবাদ তোমাকে, যার কারণে সবকিছুই আস্তে করেন। সেটা তো সময়ই বলে দিবে। তাহলে যাওয়া যাক। ডেবি, তাহলে টিভি দেখো তুমি, আমি তোমার শরীরকে মালিককে পিটিয়ে আসি। আমার পক্ষ থেকে দুটো মেরো, আর লাইভে যেন দেখতে পাই এখানে। হ্যাঁ, অবশ্যই। কি হয় এখন কে জানে। ড্রাকুলা আমাকে টেলিপোর্ট করলো আবারও লিম্বুতে। আমি হয়তো ভুলে একটা বুদ্ধি দিয়েছি। আমাকে পিটানো থেকে ভালো একটা বুদ্ধি দিলে ভালো হতো না? পিটানি খাওয়ার থেকে তো বিয়ে করলেও ভালো হতো। কমপক্ষে তাতে অ্যানার আদর তো পেতাম। যাই হোক, রাজা হওয়ার ইচ্ছে আমার নেই, আর বিয়ের বয়স আমার হয়নি এখনো। প্রিন্সেসকে বিশ্বাস করানোর জন্য ভালো একটা ফাইট করতে হবে ড্রাকুলার সাথে। আর জানি সেটার আমার অবস্থা ভয়ানক হবে, আর প্রিন্সেস সেটা দেখে রাজিও হবে রানী হতে। এখন সময় বলে দিবে সব। ড্রাকুলার সাথে লড়ার আমার অনেক ইচ্ছে। এমনিতে সে অনেক শক্তিশালী, আর তাছাড়া নতুন দুনিয়াতে সে আরও বেশি শক্তিশালী হয়েছে পাওয়ার লেভেলের জন্য। যাই হোক, আমার ইচ্ছা তার সাথে লড়াই এবং কয়েকটা শক্তিশালী একটা পরীক্ষা করা। আমি চাচ্ছি না লড়াইয়ের সময় ড্রাকুলা আমার হার্ট বের করুক। তাই তার থেকে দূরে থাকার সবচেয়ে ভালো হবে। আমাকে ড্রাকুলার সাথে লড়তে হবে, আবার অ্যাক্সোনিয়া ব্যবহার করতে হবে। অ্যাক্সোনিয়া যদি আমি কাছাকাছি লড়াইয়ে কিছুটা ব্যবহার করতে পারি, তবে সেটা আমাকে দূরেও ব্যবহার করাতে শিখাতে হবে। ড্রাকুলা আমাকে নিয়ে চলে আসলো লেম্বু থেকে। আমি একটা জিনিস খেয়াল করেছি, ড্রাকুলা তার তলোয়ার ব্যবহার করছে না লেম্বুতে বের হতে, বরং সাধারণ টেলিপোর্টেশন স্পেল সে লেম্বু থেকে বের হতে দিল আমাদের দুজনকেই। এটা সম্ভব কিনা আমি আদৌ জানি না। যেহেতু টেলিপোর্টেশন স্পেল আমার জানা নেই, তাই আমি সেটার সম্পর্কে বেশি কিছু বলতেও পারবো না। টেলিপোর্টেশন স্পেল সম্পর্কে যতটা জানি তা হলো এটার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। শুধু সেই জায়গাটাই যাওয়া যায় যেখানে অন্তত একবার যাওয়া হয়েছে, কারণ এই স্পেল ব্যবহারের জন্য গন্তব্যস্থলের সঠিক দৃশ্য কল্পনাতে রাখতে হয়। আগের দুনিয়াতে লেম্বু ডাইমেনশন 11 দুনিয়ার ডাইমেনশন ছিল একটা, এবং সেটার সমান ডাইমেনশনই হলো লেম্বু ডাইমেনশন, যেখানে সময়ের কোনো মূল্য নেই। এক ডাইমেনশন থেকে অন্যটায় ডাইমেনশন ব্লেড ছাড়া যাওয়া যায় না। তবে ড্রাকুলা ডাইমেনশন ব্লেড ব্যবহার না করেই আমাকে এবং সে নিজে কিভাবে টেলিপোর্ট হলো আমি কিছুই বুঝলাম না। নাকি তার ব্লেডটা অদৃশ্যভাবে হয়তো কেউ দেখতে পারবে না। যাই হোক, আমি তাকে জিজ্ঞেস করলাম না, কারণ অ্যানার সামনেই এসেছি আমরা। সময় ঠিক সেই জায়গায় আছে যখন আমরা এখান থেকে টেলিপোর্ট হয়েছি। তাই প্রিন্সেস আমাদের টেলিপোর্টের কোনো বিষয়ই জানে না, যদিও হালকা অস্বাভাবিক নড়াচড়া দেখেছে। যেহেতু কোনো সন্দেহ হবে না তার, ড্রাকুলা এবার বলতে লাগলো, প্রিন্সেস এলিনা, আপনি একমাত্র ব্যক্তি যে কিনা আমার নতুন রাজ্যকে পরিচালনা করতে পারবেন এবং এটাকে সম্পূর্ণ মানুষ নির্ভর একটা রাজ্য গড়ে তুলতে পারবেন। আমি আপনাকে কতবার বলেছি আমি আপনার এই জনশূন্য রাজ্যের রানী হতে রাজি নই। দেখুন, শেষবার বলবো, যদি রাজি না হন আমি কিন্তু জোর খাটাতে বাধ্য হব। যা ইচ্ছা করেন আপনি, আমি কিছুতেই রাজি হব না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা সুযোগ দিচ্ছি। আমাকে যদি হারাতে পারেন তাহলে আপনি সহ জ্যাক আপনার মতো এখান থেকে চলে যেতে পারবেন। আমি মানা করব না। ঠিক আছে, আমি রাজি। তবে আপনি লড়বেন না। জ্যাক লড়বে আমার সাথে। যদি জ্যাক আমাকে হারাতে পারে তাহলে আপনি এবং জ্যাক যেতে পারবেন এখান থেকে। আমরা দুজনই লড়বো আপনার সাথে। দর্শক বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার বন্ধু এবং বান্ধবীর সাথে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন। সম্ভব হলে এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন।